গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাস্ট ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ নাস্ট ইকুয়েশন। হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়ামের ওয়ানের মধ্যে যে সমস্ত টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নাস্ট ডিস্ট্রিবিউশন ল। এবং আরও বলে রাখি, তোমরা যারা অনার্স এবং পাস নিয়ে কেমিস্ট্রিতে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই নাস্ট ইকুয়েশনের ডেরিভেশন, নাস্ট ইকুয়েশন থেকে যে বিভিন্ন ধরনের প্রবলেম, লিমিটেশন, অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু খুব পরীক্ষায় পড়ে। এবং এই নাস্ট ডিস্ট্রিবিউশন ল কী, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের আশা করি আসবে। তোমরা যদি বিগত সালের কোশ্চেন পেপার দেখো, তাহলে দেখবে সেখানে ম্যাক্সিমাম সালেই এই টাইপের নাস্ট ইকুয়েশন থেকে বা হেটেরোজেনিয়াস ইকুইভ্যালেন্ট, এই যে টপিকটা থেকে, সেইখান থেকে কিন্তু টপিক থেকে কিছু না কিছু কোশ্চেন তোমাদের এসেছে। অতএব তোমরা এটা ভালো করে দেখো। প্রথমেই বলে রাখি যে নাস্ট ডিস্ট্রিবিউশন লটা কী এবং কেন হয়েছিল, সেটা একটু সম্বন্ধে তোমাদের একটু আমি আলোচনা করতে চাই। দেখো, নাস্ট ডিস্ট্রিবিউশন লটা যে কনসেপ্ট থেকে এসছে সেটা হচ্ছে যে ধরো একটা সলিড পার্টিকেল, সেটা হচ্ছে নন অ্যাসোসিয়েশন বা নন ইলেকট্রোলাইটস, যেটি কোনো সলিড পার্টিকেলকে তোমরা একটা আমরা টু ইমিসিবল সিস্টেম মানে যে দুটো লিকুইড সিস্টেম আছে, কিন্তু তারা পরস্পরের মিসিবল নয়। যেমন ধরো, তুমি একদিকে জল নিচ্ছ, একদিকে কেরোসিন নিচ্ছ, তাহলে জল আর কেরোসিন কীভাবে বলে, জল আর কেরোসিনের মধ্যে মিশে যাবে কি? মিশবে না। জলের লেয়ারটা নিচের দিকে থাকবে, কেরোসিনের লেয়ারটা উপরের দিকে থাকবে। আবার দেখো যাচ্ছে, তুমি জল নিচ্ছ, ইথাইল অ্যাসিডের নিচ্ছ, তাহলে সেক্ষেত্রে কী হবে, জলটা নিচের দিকে থাকবে, ইথাইল অ্যাসিডটা উপরের দিকে থাকবে। মানে এইগুলো হচ্ছে ইমিসিবল লিকুইডস, মিশে থাকবে দুটো। একটা বিকারের মধ্যে নিয়েছো বা একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিয়েছো, কিন্তু তারা বা সেপারেটিং ফানেলের মধ্যে নিয়েছো, কিন্তু তারা দুটোর মধ্যে মিসিবল নয়। মানে দুটো লিকুইড কিন্তু পরস্পর মিশে যাবে। জলের সাথে যদি আমরা অ্যালকোহল নিই, তাহলে পুরোপুরি মিশে যাবে। জল আর অ্যালকোহলকে কিন্তু আমরা আলাদা করতে পারবো না। ঠিক আছে, ধরো তুমি জলের মধ্যে তুমি ইথাইল অ্যাসিডেট নিচ্ছ, ইথাইল অ্যালকোহল নিচ্ছ বা মিথানল নিয়ে নিচ্ছ, তাহলে সেটা জল আর মিথানল পুরোপুরি কমপ্লিটলি মিশে যাবে, সেখানে তুমি সেপারেশন করতে পারবে না। ঠিক আছে, একদম পুরোপুরি মিশে যাবে। কিন্তু তুমি জলের মধ্যে যদি কেরোসিন দাও, তাহলে কী হবে, সেটা জল আর কেরোসিন লেয়ারটা আলাদা হবে, দুটো লেয়ার আলাদা। কেরোসিন লেয়ারটা ওপর থাকবে এবং জলের লেয়ারটা নিচেই থাকবে। এবং শুধু কেরোসিন কেন, তুমি যদি আরও অর্গানিক যে সমস্ত লিকুইড আছে, মানে অনেক লিকুইড বলবো না, সলভেন্ট আছে, যেমন ধরো CCl4 আছে, ক্লোরোফর্ম আছে, হ্যাঁ এরকম আছে, ইথাইল অ্যাসিডের আছে, এগুলো যদি নাও, তাহলে সেক্ষেত্রে যদি জল আর জলের সাথে দুটোকে একটা সেপারেটিং ফানেলে যদি নাও, তাহলে কী দেখাবো, যে উপরের লেয়ারটা থাকবে, আর উপরে যে লেয়ারটা সেটা থাকবে তোমার অর্গানিক লেয়ার, আর নিচের দিয়ে লেয়ারটা থাকবে অ্যাকোয়াস লেয়ার। এবং শুধু সবসময় যে ওপরের লেয়ারটায় যে অর্গানিক লেয়ার হবে তা কিন্তু নয়। তুমি আমার DCM যদি নিই, ডাইক্লোরোইথিমিথেন, ডিসিএম, তাহলে সেই ক্ষেত্রে কী হয়, দেখা যায় ডিসিএমটা তোমার তলায় চলে আসে, জলটা উপরে চলে যায়। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে ইমিসিবল লিকুইডস। যদি এই এই রকম সিস্টেমকে যদি আমরা নিই, এবং এই সিস্টেমের মধ্যে যদি কোনো একটা এক্সট্রা সলিড পার্টিকেল, ধরো তুমি সলিড পার্টিকেল যোগ করছে, ধরো আমরা আয়োডিন যদি ভাবি, আয়োডিনটা কী হয়, আয়োডিন আমরা ওই একটা সেপারেটিং ফাইলে ধরো আয়োডিন মানে দুটো মিসিবল লিকুইড নিয়েছি, ধরো একদিকে CCl4 নিয়েছি, একটা ওয়াটার নিয়েছি, তার ওপর থেকে আমি আয়োডিন যোগ করছি, তাহলে এই আয়োডিনটা কী হবে, আয়োডিনটা অর্গানিক সাবস্টেন্স, মানে সেটা CCl4ও যাবে, মিশে যাবে সিসি বলে। এবং আয়োডিনটা কি জলের সাথেও ধরো কিছুটা মিশবে, তাহলে এই আয়োডিনটা কি হচ্ছে, তোমার জলের সাথেও মিশছে এবং ইথাইল অ্যাসিডেটের সলভেন্ট বা অর্গানিক যে সলভেন্ট নিচ্ছে সেই সলভেন্টের মধ্যেও মিশছে। কিন্তু মিশাটা কি হয়, যে অর্গানিক সলভেন্টে কিছুটা বেশি মিশবে আর অ্যাকোয়াস মিডিয়া খুব কম পরিমাণ থাকবে। আবার উল্টোটাও হতে পারে বিভিন্ন সাবস্টেন্সের ক্ষেত্রে, তাহলে এখানে আয়োডিনটা একটা সাবস্টেন্স। তেমনি এই নাস্ট ডিস্ট্রিবিউশন লটাও কিন্তু এই টাইপের আর কি। কী টাইপের না, একটা ধরো সাবস্টেন্স নিয়েছি, সলিড সাবস্টেন্স মানে সলিড নিচে সলিড পার্টিকেল নিচে এমন একটা সিস্টেমে যেটা টু ইমিসিবল লিকুইডস, অর্থাৎ ইমিসিবল সলভেন্ট। এবং সেটা হচ্ছে যদি নিই, তাহলে এই সেই সলিড পার্টিকেলটা কী হবে, সলিড পার্টিকেলটা তোমার অর্গানিক লেয়ারে কিছুটা যাবে এবং অ্যাকোয়াস লেয়ারে যাবে কিছুটা যাবে, এবং অর্গানিক লেয়ারে যেটুকুনি যাবে এবং অ্যাকোয়াস লেয়ারে যেটুকুনি যাবে, তার যে কনসেন্ট্রেশন যেটুকুনি মিসিবল হবে, তার যে কনসেন্ট্রেশন, তার যে রেশিও, সেটা কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট থাকে। তাহলে সেইটা হচ্ছে কিন্তু নাস্ট ডিস্ট্রিবিউশন। আবার বলছি যে দুটো ধরো এমন একটা সলিড পার্টিকেল নিয়ে যে পার্টিকুলার টেম্পারেচার, যে সলিড পার্টিকেলটা দুটো ইমিসিবল লিকুইডের মধ্যে আমি ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা হচ্ছে তো কিছুটা হচ্ছে ধরো অর্গানিক লেয়ারে কিছুটা যাচ্ছে এবং অ্যাকোয়াস লেয়ারে কিছুটা যাচ্ছে, মানে সেই যে অর্গানিক লেয়ারে যেটা যাচ্ছে আর অ্যাকোয়াস লেয়ারে যেটা যাচ্ছে, সে যে মানে যে তার যে কনসেন্ট্রেশনের যে রেশিও, সেই রেশিওটা হবে মানে সলিড পার্টিকেলটার আর কি কনসেন্ট্রেশন বোথ টু সলভেন্ট, ডিফারেন্ট ইমিসিবল সলভেন্ট, তার যে রেশিওটা সেটাই হবে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট পার্টিকুলার টেম্পারেচার, এবং সেই রেশিওটা যে কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি নাস্ট ডিস্ট্রিবিউশন ল নামে পরিচিত। তা আমি দেখো সংজ্ঞাটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। কীভাবে তুলে ধরেছি দেখো, লিখছি দেখো, হোয়েন এ সলিউট অ্যাট এ
কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ পার্টিকুলার টেম্পারেচার যখন একটা সলিড পার্টিকেল ইজ অ্যাডেড টু ইমিসিবল সলভেন্ট ইন এ কন্ট্যাক্ট উইথ ইচ আদার, ঠিক আছে, দেন সলিউট সেট ডিস্টিংগুইশ বিটুইন টু সলভেন্টস উইথ ডিফারেন্ট ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, ঠিক আছে, দুটো আলাদা আলাদা ইকুইলিব্রিয়ামে আসবে। তারা সেই একটা সলিড পার্টিকেল যেটা আমি করছি সেটা অ্যাকোয়াস পার্টেও ধরে একটা নতুন করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে স্টেবিলাইজ হবে, এবং অ্যাকোয়াস পার্টেও যে একটা নতুন করে ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজ হবে, অর্গানিক লেয়ারও একটা আলাদা করে নতুন করে ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজ হবে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু দুটো ধরনের ইকুইলিব্রিয়াম স্টেবিলাইজ হবে কন্ডিশনে। নান্স ডিস্ট্রিবিউশন ল স্টেটস দ্যাট, তারপর দেখো আমি বলছি যে নান্স ডিস্ট্রিবিউশন ল স্টেটস দ্যাট at constant temperature when different quantities of the solute are allowed to distribute between immiscible solvent in contact with each other, then the equilibrium ratio of the concentration of the solute in the layers is constant। তাহলে ঠিক আছে, দুটো লেয়ারে যে সলিড পার্টিকেলটা যাচ্ছে এবং তাদের যে দুটো লেয়ারে যে কনসেন্ট্রেশন রেশিওটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টিকুলার টেম্পারেচার, এবং সেটাই নান্স ডিস্ট্রিবিউশন ল নামে পরিচিত। তোমাদের পরীক্ষার সময় কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ নান্স ডিস্ট্রিবিউশন ল, এবং নান্স ডিস্ট্রিবিউশন লতে তোমার যদি বলে তাহলে পার্টিকুলার টেম্পারেচার অর কনস্ট্যান্ট টেম্পারেচার অথবা গিভেন টেম্পারেচার কথাটা তোমাদের কিন্তু বলতেই হবে। যদি না বলো, এই কথাটা না বলে যদি তোমরা নান্স ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা লিখে দিয়ে আসো তাহলে সেটা কিন্তু বেসিক্যালি ভুল হবে, ঠিক আছে। আমরা যে একটা এক্সাম্পল যদি দিই তাহলে কী বলছি দেখো, আমরা দেখো এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল হোয়েন আয়োডিন ইজ অ্যাডেড টু দি ওয়াটার অ্যান্ড CCl4 সিস্টেম, ঠিক আছে, একটা আয়োডিনকে আমরা ওয়াটার এবং CCl4 ইমিসিবল লিকুইডস দু ধরনের, তাহলে সেটার মধ্যে অ্যাড করেছি টু ইজ, তারপর দেখো কী বলছি, ইজ distribute in such way that at a equilibrium ratio of the concentration of iodine in two solute in a constant at a given temperature if Ca and Cb is the concentration of iodine in water and CCl4 respectively, অর্থাৎ সিএটা যদি কনসেন্ট্রেশন আয়োডিন ইন ওয়াটার লেভেলে হয় এবং সিবিটা যদি আয়োডিন কনসেন্ট্রেশন ইন CCl4 লেভেলে হয় এক্সপেক্টেড যদি আমরা ভাবি, দেন আমরা লিখতে পারি সিএ অর্থাৎ কনসেন্ট্রেশন আয়োডিন ইন কি অ্যাকোয়াস লেয়ার বাই কনসেন্ট্রেশন অফ আয়োডিন ইন CCl4 লেয়ার ইজিক্যাল টু কনস্ট্যান্ট। এটা নাম্বার 1 নাম দিয়েছি। হয় আমরা এই যে কেডি বলছি ইজিক্যাল টু কেডি বলছি, এই কেডিটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন পার্টিশন কোপিসিয়েন্ট এটাকে বলা হয়, এবং তাহলে লিখে দেবো হয় দি কেডি ইজ ডিস্ট্রিবিউশন পার্টিশন কোপিসিয়েন্ট অফ দি সলিড বিটুইন টু সলভেন্ট অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, ঠিক আছে। তাহলে আমরা এখানে শিখলাম কি নান্স ডিস্ট্রিবিউশন ল কী কাকে বলে এবং নান্স ডিস্ট্রিবিউশন ল জিনিসটা কী এবং কীভাবে একটা এক্সাম্পল দেয়। যদি তোমাদের পরীক্ষার সময় থাকে যে হোয়াট ইজ নান্স ডিস্ট্রিবিউশন ল, তাহলে কিন্তু এই জায়গাটা তোমরা একদম ক্লিয়ারভাবে বলে আসবে, ঠিক আছে। এটা 2 নম্বর কোশ্চেন তোমাদের এক্সামে পরীক্ষার সময় থাকে, এটা তোমরা সেটা লিখে আসতে পারবে। তা চলো তারপর আমরা দেখো কী আলোচনা করছি। দেখো এই যে কেডি ভ্যালু যেটা আমরা পেয়েছি অর্থাৎ ডিস্ট্রিবিউশন কোপিসিয়েন্ট পার্টিশন কোপিসিয়েন্ট যেটা কেডি, সেটা দেখো দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে অন দি নেচার অফ দি সলিড, আমরা যে সলিড নিয়েছি সেই সলিডটার নেচারের উপর, এবং অন দি নেচার অফ দি সলভেন্ট, আমরা যে সলভেন্টটা নিয়েছি সেই সলভেন্টটার নেচারের উপর ডিপেন্ড করে। এই যে সলিড প্রথম যে পয়েন্টটা আমরা বলছি অন দি নেচার অফ দি সলিড, সলিডটা কী ধরনের নেচার উপর ডিপেন্ড করতে পারে। ধরো সলিড পার্টিকেলটা, ধরো আমি এমন একটা সলিড পার্টিকেল যোগ করলাম যেটা ধরো দুটো লেয়ারের মধ্যে যাচ্ছে, একটা অ্যাকোয়াস লেয়ারের মধ্যে যাচ্ছে, একটা অর্গানিক লেয়ারের মধ্যে যাচ্ছে, ঠিক আছে। ধরো সলিড পার্টিকেলটা সাপোজ তুমি মনে করে অ্যাকোয়াস লেয়ারে সেটা কিছু হচ্ছে না, একদম আনচেঞ্জ থাকছে, কিন্তু অর্গানিক লেয়ারে সেটা কী হচ্ছে যখন যাচ্ছে তখন সেটা যদি অ্যাসোসিয়েশন হয়ে যেতে পারে বা ডিসোসিয়েশন হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে বা মানে এক জায়গায় অ্যাকুমুলেট হতে পারে, তখন কিন্তু সেই নেচারটা সলিড মানে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হবে। তাহলে তার জন্য কি সলিডের উপর ডিপেন্ড করবে। আর সলভেন্টটাও যদি আমরা যদি এমন ধরনের সলভেন্ট নিয়ে যদি ইমিসিবল লিকুইড হতে পারে, পার্শিয়াল মিসিবল লিকুইড সিস্টেম হতে পারে, যে মোটামুটি সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু কেডি ভ্যালুটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই যে দুটো মানে ভ্যালু ডিপেন্ড করে। এবং যদি কন্ডিশন অফ দি নান্স ডিস্ট্রিবিউশন ল, যদি আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করি কোন কোন কন্ডিশনে নান্স ডিস্ট্রিবিউশন লটা ভ্যালিড সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে সেটা কিন্তু আমরা দেখবো 3টে পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। 1.1 দি সেম মলিকুলার স্পিসিস শুড বি প্রেজেন্ট ইন দি বোথ সিস্টেম, অর্থাৎ আমরা যে মলিকুলার স্পিসিসটা সলিড পার্টিকেল অ্যাড করছি সেটা কিন্তু দুটো সিস্টেমের মধ্যে একই হওয়া উচিত। দেখো আমি একটা সলিড পার্টিকেল যোগ করি কনসেন্ট্রেশন অন্য একটা অর্গানিক লেয়ারে, অ্যাকোয়াস লেয়ারে ধরো একটা সলিড পার্টিকেল কনসেন্ট্রেশনের সাথে অর্গানিক লেয়ারের অন্য একটা সলিড পার্টিকেলের কনসেন্ট্রেশন কিন্তু আমরা তুলনা করবো না। সেই পার্টিকুলার সলিড পার্টিকেলটারই দুটো সলভেন্ট সিস্টেমের কনসেন্ট্রেশন আমরা কিন্তু রেশিওটা নেবো, ঠিক আছে। শুড বি 2 নম্বর পয়েন্ট শুড বি সলিড ডাইলুট, অর্থাৎ সলিউশনটা ডাইলুট হওয়া দরকার। যদি অ্যাকোয়াস মানে কনসেন্ট্রেট হয় তাহলে সেখানে অ্যাসোসিয়েশন হয়ে যেতে পারে, অথবা অ্যাক্টিভিটি টার্ম আসতে পারে পরস্পরের যে পরের মধ্যে ইন্টারাকশন যে আসতে পারে, তার জন্য কী করবে ইন্টারাকশন ইপারেশন আসতে পারে, তার জন্য আবার ডাইলুট সলিউশন করা দরকার। এবং 3 নম্বর হচ্ছে যে টু সলভেন্ট শুড বি ইমিসিবল, অর্থাৎ সলভেন্টটা পুরোপুরি ইমিসিবল হওয়া দরকার। অর্থাৎ দুটো সলভেন্ট যে আমরা অ্যাড করছি দুটো সিস্টেম সলভেন্ট দুটো মিশার কিন্তু পরস্পর মিশলে কিন্তু হবে না, অর্থাৎ ইমিসিবল হলে এই কন্ডিশন নান্স ডিস্ট্রিবিউশন লটা কিন্তু অ্যাপ্লিকেবলটা ভালো হয়। তাহলে এই 3টি কন্ডিশন ক্ষেত্রে আমরা নান্স ডিস্ট্রিবিউশন লটাকে অ্যাপ্লাই করতে পারি। অন্য কোনো যদি মিসিবল লিকুইড হয়ে যায় সেখানে কিন্তু আমরা নান্স ডিস্ট্রিবিউশন লটাকে আমরা কিন্তু
অ্যাপ্লিকেবল করতে পারবো না, ঠিক আছে। তাহলে এই দুটো কন্ডিশন। তারপরে দেখো এই যে নন ডিস্ট্রিবিউশন ল, হোয়াট ইজ নন ডিস্ট্রিবিউশন এবং তার কন্ডিশন এবং যে পড়লাম, এবার যখন আমরা যেটা পড়বো যে নন ডিস্ট্রিবিউশন লটা কীভাবে ডিরাইভ করা হয়, অর্থাৎ এর যে নন ডিস্ট্রিবিউশন লটা আমরা যে বলছি যে সংজ্ঞাটা, যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটাকে আমরা ডিরাইভ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, যে পরীক্ষার সময় থাকে যে হাউ ইট ইজ ডিরাইভড, বা 3 নম্বর বা 4 নম্বর একটা কোশ্চেন হয়তো দিয়ে দিল যে নন ডিস্ট্রিবিউশন ল কী এবং কীভাবে সেটাকে ডিরাইভ করে এবং কীভাবে টেম্পারেচার উপর ডিপেন্ড করে এবং কন্ডিশন টোটাল যে ব্যাপারটা দিয়ে দিতে পারে 4 নম্বরে, ঠিক আছে। এই যে বিএসসি পাসও দিতে পারে, অনার্স স্টুডেন্টও জন্য দিতে পারে, তাই এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। আমি দেখো ডেরিভেশনের প্রথমেই যে পয়েন্টগুলো আমি বলেছি, কি ধরছি, ধরো আমরা লিখেছি, দেখো লেট এক্স এ সলিড প্রেজেন্ট ইন ইকুইলিব্রিয়াম অ্যাট এ গিভেন টেম্পারেচার, ঠিক আছে। আমরা যে সলিড পার্টিকেলটা সেটাকে এক্স ধরছি, এক্স নামে ডিনোট করছি, পার্টিকুলার টেম্পারেচার ইন টু ইমিসিবল সলভেন্ট, সেটা সলভেন্টটা কী ধরছি, এ এবং বি, ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, ঠিক আছে। দুটো সিলেবাস সিস্টেম এ এবং বি ধরছি, এবং লেট মিউ এ অ্যান্ড মিউ বি আর দি কেমিক্যাল পোটেন্সিয়াল অফ দি সলিউট অ্যাট দি ইকুইলিব্রিয়াম ইন দি সলভেন্ট এ অ্যান্ড বি দেন অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যে দুটো সলভেন্টকে আমরা ধরছি সেই সলভেন্ট দুটোকে এ বি নাম দিচ্ছি এবং তার যে কেমিক্যাল পোটেন্সিয়াল, অর্থাৎ এ সলভেন্টের কেমিক্যাল পোটেন্সিয়াল সেটা মিউ এ ধরছে, এবং বি সলভেন্টের যে কেমিক্যাল পোটেন্সিয়াল সেটা সলিউটের আর কি, সেটাকে কেমিক্যাল মিউ বি বলছি। এবং দেন অ্যাট ইকুইলিব্রিয়ামে কী হবে, দেখো আলোচনা করেছি, অ্যাট ইকুইলিব্রিয়ামে পার্টিকুলার টেম্পারেচারে কী হয়, যেহেতু দুটো সিস্টেম মানে সলিড পার্টিকেলটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে, তাহলে আমরা যখন ফেজ রুল ডিরাইভ করেছিলাম বা ফেজুলের সূত্র বলেছিলাম, সেখান থেকে আমরা কী জানি যে মিউ এ ইজিক্যাল টু মিউ বি হবে, অর্থাৎ দুটো ফেজের যে মানে কেমিক্যাল পোটেন্সিয়াল দুটো সমান হবে অ্যাট ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে। তাহলে মিউ এ ইজিক্যাল টু মিউ বি, এবং মিউ এ ইজিক্যাল টু আমরা কী জানি, মিউ এ ইজিক্যাল টু যে সূত্র আমরা পড়ে এসেছি যখন আমরা রাউল্টস ল পড়েছিলাম, কোয়ালিটেটিভ প্রপার্টি যখন পড়েছি, তখন আমরা একটা সূত্রটা পড়ে এসেছি, মিউ এ ইজিক্যাল টু মিউ জিরো এ প্লাস RT ln a। এটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ এ সলিউট পার্টিকেলস, অর্থাৎ এ সলভেন্টে যে সলিড পার্টিকেলটা নিচে তার যে অ্যাক্টিভিটিটা আমি যদি আমরা ধরি, তাহলে সেটাকে এ ধরা হচ্ছে, তাহলে সূত্রটাকে মিউ জিরো প্লাস RT ln a সিমিলারলি ইজিক্যাল টু মিউ জিরো বি প্লাস RT ln a, এবং মিউ জিরো এ এবং মিউ জিরো বি, এই জিরোটা লেখা হচ্ছে কেন, কারণ এটা প্রত্যেকটা সলভেন্টের প্রত্যেকটা সলিডের একটা পার্টিকুলার সলভেন্টের একটা স্ট্যান্ডার্ড ভালো থাকে, কেমিক্যাল পোটেন্সিয়াল ভালো থাকে, সেটাকে মিউ জিরো এ দিচ্ছি, ঠিক আছে, এবং তার সাথে RT ln a যোগ করছি, ফলে এটা নর্মাল রিয়েল স্টেটের জন্য আর কি, ঠিক আছে। এবং দেখো তারপর ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করেছি, কীভাবে সিম্পলিফাই করেছি না, মিউ জিরো বি, অর্থাৎ মিউ জিরো এটাকে ডান দিকে নিয়ে এসেছে, মিউ জিরো বি মাইনাস মিউ জিরো এ হয়েছে, আর তাহলে সমান সমান হবে কি RT ln a মাইনাস অফ RT ln b, এবং এই RT ln a বাই RT ln b, এটাকে কী লেখা আছে, RT ln a অ্যাক্টিভিটি অফ এ বাই অ্যাক্টিভিটি অফ বি, তাই না। তাহলে সেটা সমান সমান আমি জেড লিখেছি, দেখো কনস্ট্যান্ট লিখেছি, পরের লাইনে লিখেছি, সেটা সমান জেড কনস্ট্যান্ট, কারণ পার্টিকুলার কেমিক্যাল পোটেন্সিয়ালের যে ডিফারেন্সটা পার্টিকুলার টেম্পারেচারে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে মিউ জিরো বি মাইনাস মিউ জিরো এ, তাহলে পার্টিকুলার টেম্পারেচার এই ভ্যালুটা জিরো হয়, কনস্ট্যান্ট হয়, এই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়, তাহলে RT ln অ্যাক্টিভিটি এ অফ অ্যাক্টিভিটি বি, এই যে রেশিওটা সেটা যদি কনস্ট্যান্ট হবে, তাহলে সেটাকে জেড ধরছি, তাহলে জেড যদি এটা সমান যদি জেড ধরায়, তাহলে অ্যাক্টিভিটি অফ এ বাই অ্যাক্টিভিটি অফ বি ইজিক্যাল টু হবে e⁻z বাই RT, তাই না। আর RTটা এদিকে হলে জেড বাই হয়ে যাচ্ছে, এবং সেটা ইজিক্যাল টু কেডি, কারণ কেডিকে ধরছি, কারণ দেখো e⁻z বাই RT, জেডটা একটা কনস্ট্যান্ট, আর একটা ভালোটা কনস্ট্যান্ট, পার্টিকুলার টেম্পারেচার ধরেছি মানে টেম্পারেচার চেঞ্জ নেই, তাহলে সেটা একটা কনস্ট্যান্ট, তাহলে যে টার্মটা আছে সেটা কনস্ট্যান্ট, তাহলে সমান সমান কেডি বলতে পারি, কেডিটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে যে রেশিওটা, এবং এটাকে অ্যাক্টিভিটি টার্মে ধরে লিখেছি, এবং যদি সলিউশনটাকে ডাইলুট করি, তাহলে সেখানে ডাইলুট সলিউশনের ক্ষেত্রে অ্যাক্টিভিটি টার্ম ধরা হয় না, সেখানে কনসেন্ট্রেশন টার্মে ধরা হয়। তাহলে আমি কি লিখেছি, ফর এ ডাইলুট সলিউশন দি অ্যাক্টিভিটি মে বি রিপ্লেসড বাই কনসেন্ট্রেশন, therefore we can write কি লিখতে পারি, CA অ্যাক্টিভিটি অফ কনসেন্ট্রেশন অফ এ সলভেন্ট, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সলিড পার্টিকেল এক্স ইন সলভেন্ট এ বাই কনসেন্ট্রেশন অফ CB ইজিক্যাল টু কেডি সিমিলারলি, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি এটাই আমরা নার্স ডিস্ট্রিবিউশন ল নামে পরিচিত, তাহলে এটাকে আমরা ডিরাইভ করতে পারলাম, তাহলে এটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো যে কী জিনিস আমরা আলোচনা করছি নেক্সট পেজে, দেখো এই যে আমরা নার্স ডিস্ট্রিবিউশন ল নিয়ে যে আলোচনা করছি, যে নার্স ডিস্ট্রিবিউশন ল কী এবং তার যে কীভাবে ডিপেন্ডেন্ট করে এবং তার যে ডেরিভেশন কীভাবে করা হয়, এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করব যে লিমিটেশন অফ নার্স ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ নার্স ডিস্ট্রিবিউশন লতে যে কিছু লিমিটেশন আছে, এবং সেটাও কিন্তু তোমাদের বিএসসি স্টুডেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছ এখানে দুটো পয়েন্ট লিখেছি, দুটো পয়েন্ট কী লিখেছি দেখো, লিখেছি একটা ফার্স্ট পয়েন্ট লিখেছি, দিস ল ইজ ভ্যালিড হোয়েন অনলি দি মলিকুলার স্টেট অফ দিস সলিউট ইজ সেম ইন বোথ সলভেন্ট,
অর্থাৎ যে আমরা সলিড পার্টিকেলটা ইউজ করছি সেটা যদি বোথ সিস্টেমে যদি সেম থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল হয়। পয়েন্ট 2 বলেছি, ইফ দি সলভেন্ট আন্ডারগো ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন ইন ওয়ান অফ দি সলভেন্ট দেন ইন সাচ কেসে ডিস্ট্রিবিউশন ল অ্যাজ সাচ উইল নট হোল্ড গুড। অর্থাৎ যদি সলিড পার্টিকেল যেটা ইউজ করছে সেটা যদি কোনো সলভেন্ট সিস্টেমে অ্যাসোসিয়েশন হয়ে যায় বা ডিসোসিয়েশন হয়ে যায় তাহলে কিন্তু সেই নাউন্স লটা কিন্তু ভালোভাবে অ্যাপ্লিকেবল হয় না। সেক্ষেত্রে কী হয় দেখো, তারপর লাইনে আমি দেখো বলেছি, দাস ইফ এ সলিড রিমেন আনচেঞ্জ ইজ ওয়ান অফ দি সলভেন্ট সিস্টেম অ্যান্ড আন্ডারগোস পার্শিয়াল ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন ইন আদার সলভেন্ট সিস্টেম দি রেশিও অফ দি টোটাল কনসেন্ট্রেশন অফ দি সলিড ইন টু সলভেন্ট সিস্টেম উইল নট বি কনস্ট্যান্ট। অর্থাৎ একটা সলিড পার্টিকেল যেন এমন হচ্ছে যে অর্গানিক লেয়ারে ধরো সাপোজ অর্গানিক লেয়ারে আনচেঞ্জ থাকছে কিন্তু অ্যাকোয়া লেয়ারে সেটা অ্যাসোসিয়েশন হতে পারে বা ডিসোসিয়েশন হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুটোর যে সলিড পার্টিকেলের যে কনসেন্ট্রেশন টু ডিফারেন্ট সিস্টেম সেটা কিন্তু রেশিওটা কনস্ট্যান্ট হয় না। সেক্ষেত্রে কী হয় দেখো, আমি পরের লাইনে আবার লিখে থাকি, ইন সাচ কেস রেশিও অফ দি কনসেন্ট্রেশন of the undissociated or unassociated molecules in two solvent system will be constant। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা রিমেন থাকছে তার যে রেশিও সেই রেশিওটা কিন্তু আমরা চলে নেবো। তাহলে এটা কিন্তু নন ডিস্ট্রিবিউশন লর দুটো লিমিটেশন পয়েন্ট। ঠিক আছে, তারপরে দেখো এই যে দুটো কেস আলোচনা করলাম, যে একটা ধরো এমন একটা সলিড পার্টিকেল ধরো আমরা করছি নিচ্ছি চুজ করছি, যেটা দেখো ধরো এক্স এখানে লিখেছি, ধরো এমন একটা সলিড পার্টিকেলকে আমরা সলিডকে নিচ্ছি যে সলিডটা অর্গানিক লেয়ারে ধরো যাচ্ছে, অ্যাকোয়া লেয়ারে যাচ্ছে, কিন্তু সেটা কোনো অ্যাসোসিয়েশন হচ্ছে না, ডিসোসিয়েশন হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু নন ডিসোসিয়েশন তো ল, সেটা কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু এমন তো কোনো কেস হতেই পারে যে ক্ষেত্রে দেখো যে একটা সলিড পার্টিকেল তুমি ধরো ইউজ করছো, সেখানে ধরো একটা লেয়ারে সে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু অন্য যে সিস্টেম মানে লেয়ারটা থাকছে মিসিবল সিস্টেমের মধ্যে দুটো লেয়ার আছে, একটা ধরো অ্যাকোয়া লেয়ার, একটা অর্গান লেয়ার, সেটা সলিড পার্টিকেলটা অ্যাকোয়া লেয়ার হয়ে যাবে, অর্গানিক লেয়ার হয়ে যাবে। তাহলে এবার ধরো একটা সলিড পার্টিকেল ইউজ করছো, সেটা ধরো অ্যাকোয়া লেয়ারে যখন আছে তারা ভেঙে যাচ্ছে, কিন্তু যে ওই সলিড পার্টিকেলের যখন যেটা অর্গানিক লেয়ার আছে সেটা কিন্তু আনচেঞ্জ থাকছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু নন ডিস্ট্রিবিউশনের কিছু মডিফিকেশন হয়। সেই ক্ষেত্রে দেখো আমি পরের দেখো এইটাও আমরা কিন্তু বলেছি, সেই বলাটা দেখো আমি পরের লাইনে লিখেছি, কি লিখেছি হেডলাইনটা দেখো, মডিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন ল। অর্থাৎ নন ডিস্ট্রিবিউশন লতে মডিফিকেশন করছি কীভাবে, হোয়েন দি সলিড ডিসোসিয়েটেড ইন ওয়ান অফ দি সলভেন্ট সিস্টেম। অর্থাৎ একটা সলভেন্ট সিস্টেম যদি যে সলিড পার্টিকেল ইউজ করছে সেটা যদি ডিসোসিয়েট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কী হবে দেখো লিখেছি, দেখো লেট আস কনসিডার এ সলিড এক্স হুইচ ইজ ডিজলভ ইন সলভেন্ট এ উইদাউট এনি চেঞ্জ অ্যান্ড ডিসোসিয়েশন উইদাউট এনি চেঞ্জ। অর্থাৎ যে সলিড পার্টিকেল এটা ইউজ করছে সেটা কিন্তু এ সলভেন্টে কোনো চেঞ্জ হচ্ছে না, ইভেন আনচেঞ্জ থাকছে। তারপর দেখো লিখেছি অ্যান্ড ডিসোসিয়েট হয়ে যাচ্ছে ইন সলভেন্ট বি ইন টু পিসিস ওয়াই অ্যান্ড জেড। অর্থাৎ এক্স যে সলিড পার্টিকেলটা ইউজ করছে সেই ইউজ পার্টিকেল সলভেন্ট এতে কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু একটা লেয়ারে কিছু হচ্ছে না, কিন্তু অন্য লেয়ার সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে যেতে পারে। ধরো অর্গানিক সাবস্টেন্স যদি হয় তাহলে অর্গানিক সাবস্টেন্স তো অ্যাকোয়া লেয়ারে শর্ট করে ভাঙবে না, কিন্তু অর্গানিক লেয়ারে কী হবে সেখান তো অনেক বিক্রিয়া করে যেতে পারে বা ভেঙে যেতে পারে, অন্য ধরনের হয়ে যেতে পারে, তাহলে সেটা হতে পারে। এবং তারপরে কী লিখছি, লেট দি সিএ দি কনসেন্ট্রেশন অফ দি সলিড ইন সলভেন্ট এ অ্যান্ড সিবি দি টোটাল কনসেন্ট্রেশন অফ দি সলভেন্ট বি। ঠিক আছে, সিবিটা হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন অফ সলিড পার্টিকেল এক্স ইন সিবি বি সলভেন্টে, কিন্তু এখানে সিবি যেটা বলছি সেটা কিন্তু দুটো ভেঙে গেছে, অর্থাৎ ওয়াই এবং জেড এবং টোটাল যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু সিবি ধরছি, ইন্ডিভিজুয়াল নয় কিন্তু। ঠিক আছে, তাহলে ইফ আলফা দি ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ দি সলিড পার্টিকেল এক্স ইন সলভেন্ট বি অ্যাট ইকুইভ্যালেন্ট দেন অ্যাট ইকুইভ্যালেন্ট উই ক্যান রাইট, সেটা কী লিখেছি না দেখো পরের পেজে দেখো দেখো এক্স সমান আমি কী লিখেছি ওয়াই প্লাস জেড। তাহলে এবং দেখো মানে সেটা যদি আলফা যদি ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ধরি তাহলে এবং সিবি যদি কনস্ট্যান্ট হয় তাহলে কী হবে আলফা সি, ওয়াইটা হবে আলফা সিবি এবং জেডটা হবে আলফা সিবি এবং এক্সটা কতখানি পড়ে থাকবে 1 মোল যদি নিয়ে কাজ করি তাহলে 1 মাইনাস আলফা এবং ইন্টু সিবি। এবং যে রেশিওটা হবে দেখো সেখানে কি বলেছিলাম যে কতখানি রিমেন্স থাকছে আনচেঞ্জ থাকছে তার যে রেশিও, সেই তার রেশিওটা কি সিএটা কি সিএটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিড পার্টিকেল ইন লেয়ার এ, তাহলে সেটার কনসেন্ট্রেশন কত সিএ, সেটা কিন্তু কিছু চেঞ্জ হয়নি, সেটা যেহেতু সে লেয়ারে কোনো সে কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে সেটা কিন্তু আমি সেমি রয়ে গেছে। কিন্তু লেয়ার বিতে কী হয়েছে সেটা কিন্তু রিমেন কতখানি থাকছে 1 মাইনাস আলফা ইন্টু সিবি, তাহলে 1 মাইনাস আলফা ইন্টু সিবি, তাহলে তার রেশিওটা নিয়েছি এবং সেটা যেগুলো কেটে ধরেছি। সিমিলারলি ইফ দি সলিড ডিসোসিয়েশন ইন বোথ সলভেন্ট সিস্টেম, যদি এটা কিন্তু একটা সলভেন্ট সিস্টেম বি লেয়ারে সে সলভেন্ট পার্টিকেলটা ডিসোসিয়েট করে গিয়েছিল ওয়াই এন জেড, এবার যদি বোথ সিস্টেমে দেবে মানে ডিসোসিয়েট হয়ে যায়, আলফাতে হলো মানে এ সলভেন্ট হলো বি সলভেন্ট হলো, তাহলে তখন কী হবে, তখন দুটোরই আনডিসোসিয়েশন বা যে পার্টিকেলটা অবশিষ্ট থাকে সেটা কনসেন্ট্রেটরকে নিতে হবে, তাহলে সেটা রেশিওটা করলে কী হবে 1 মাইনাস আলফা ইন্টু সিএ বাই 1 মাইনাস আলফা বি, 1 মাইনাস আলফা এ ইন্টু সিএ বাই 1 মাইনাস আলফা বি ইন্টু সিবি ইজিক্যাল কেডি। এখানে আলফা এ আলফা বিটা কী বলেছে আর দি ডিগ্রি অফ দি ডিসোসিয়েশন অফ দি সলভেন্ট
এ এবং বি রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে এই যদি মডিফিকেশন কেসের জন্য তখন যদি ডিসোসিয়েশন হয়ে যায় তখন এটা হচ্ছে, ডিসোসিয়েশন হয়ে গেলে এটা হচ্ছে। ঠিক আছে, যদি অ্যাসোসিয়েশন হয় তাহলে কী হবে, যদি অ্যাসোসিয়েশন হতে পারে তাহলে চেঞ্জ হবে, সেটা দেখো আমরা পরের পেজে কিন্তু আলোচনা করেছি। দেখো আমি হেডলাইনটা দিচ্ছি, মডিফিকেশন অফ ডিস্ট্রিবিউশন ল হোয়েন দি সলিড অ্যাসোসিয়েটেড ইন ওয়ান অফ দি সলভেন্ট। ঠিক আছে, ওই একই, আগেটা যেমন ডিসোসিয়েশন হয়েছিল এখানে অ্যাসোসিয়েশন হয়েছে, ব্যাপারটা কিন্তু একই। তাহলে লিখে দেখো, লেট আস কনসিডার এ সলিড পার্টিকেল এক্স হুইচ ইজ ডিজলভ ইন সলভেন্ট সিস্টেম এ উইথ এনি চেঞ্জ। অর্থাৎ এই সলিড পার্টিকেল এক্স ইউজ করছে, এ লেভেলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এ সলভেন্ট লেয়ার যেটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু কন্ট্যাক্ট উইথ বি লেয়ার যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং সেটা কি অ্যাসোসিয়েশন হচ্ছে, এবং সে যে পিসি দেখো এক্স এন বলেছি। ঠিক আছে, পরের লাইন দেখো বলেছি, তারপর দেখো কি বলেছি, let Ca the concentration be the concentration of the solid particle in solvent A, and Cb the total concentration of the solid particle solvent B. If beta the degree of association of the solid particle X, then in solvent B, then at equilibrium কিভাবে লিখতে পারা যায়, যেহেতু অ্যাসোসিয়েশন হয়েছে আমরা লিখতে পারি nx xn। তাহলে দেখো xnটা কি থাকছে, বিটা যদি অ্যাসোসিয়েশন কনস্ট্যান্ট হয় তাহলে n সংখ্যক নিয়ে কি হচ্ছে xn, মানে একটা স্পিসিস হচ্ছে, তাহলে বিটা বাই n হবে, এন দি ভাগ হবে ইন্টু সিবি, সিবিটার টোটাল কনসেন্ট্রেশন ইন্টু সিবি তাহলে ভাগ হবে। আর ওদিকে থাকবে 1 মাইনাস বিটা ইন্টু সিবি, থাকবে 1 মাইনাস বিটা ইন্টু সিবি পড়ে থাকবে, কারণ বিটা যেহেতু ভেঙে যাচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, তাহলে 1 মাইনাস বিটা ইন্টু সিবি পড়ে থাকবে। এবং তাহলে যে তার যে কে কনস্ট্যান্ট আমরা কী লিখবো, কে ইজ ইকাল টু, এবং এখানে আরেকটা নতুন একটু চেঞ্জ করেছি, আমাদের পার্টিকুলার টেম্পারেচার যদি ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট হবে তাহলে কী লিখবো, ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত, এক্স এন, সেটা লিখেছি। এবং দেখো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এক্স টু দি পাওয়ার এন, যদি এন সংখ্যক আছে, এবং দেখো তার ভ্যালুটা পরের লাইনে সমান সমান ভ্যালুটা বসিয়েছি, এক্স এর জায়গায় বিটা বাই এন ইন্টু সিবি বসিয়েছি তার ভ্যালুটা, এবং এক্স এর জায়গায় দেখো ভ্যালুটা বসিয়েছি 1 মাইনাস বিটা ইন্টু সিবি ইন্টু টু দ্য এন। এবং এখান থেকে দেখো 1 মাইনাস বিটা ইন্টু সিবি, সেখান থেকে তার যে ভ্যালুটা সেই ভ্যালুটা দেখো বার করেছে, সেটা সমান সমান লিখেছে বিটা ইন্টু সিবি বাই এনকে ইজিক্যাল 1 বাই এন টু দি পাওয়ার এন 1 বাই এন। ঠিক আছে, 1 বাই বিটা ইন্টু সিবি ভ্যালুটা আমি বার করেছি এখান থেকে। ঠিক আছে, এই ভ্যালুটা পেয়েছি। দেখো এই ভ্যালুটা এবার আমি কোথায় ইউজ করছি দেখো, সেটা পরের পেজে দেখো আমি বলেছি। এগেইন আমরা কি লিখেছি, আমরা কি জানি যে নান্স ডিস্ট্রিবিউশন লটা দেখো আবার লিখেছি, এবং এটা কিন্তু অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে হয়, তার জন্য কী লিখেছি যে সিএ বাই বিটা ইন্টু সিবি বাই এনকে টু দি পাওয়ার 1 বাই এন, অর্থাৎ যে 1 বাই বিটা ইন্টু সিবির যে ভ্যালুটা সেটা আমরা বসিয়েছি ইজিক্যাল টু কেডি। হ্যাঁ, ওখানে যেমন ডিসোসিয়েশন হয়েছিল সেই ভ্যালুটা এখানে অ্যাসোসিয়েশন হয়েছে, তাহলে ওই একই রেশিওটা একই হবে। তাহলে এইভাবে করে বিটার ক্ষেত্রে ভ্যালুটা বসিয়েছি, এবং সেটা ইজিক্যাল কেডি। এখান থেকে দেখো সিএ বাই সিবি টু দি পাওয়ার 1 বাই এন এই ভ্যালুটা বার করেছি, সমান সমান কী লিখতে পারি, কেডি ইন্টু এনকে বাই বিটা ইন্টু টু দি পাওয়ার 1 বাই এন। এবার দেখো এখানে পার্টিকুলার টেম্পারেচার যদি তুমি ভাবো, তাহলে সেটা দেখো কেডিটা তো কনস্ট্যান্ট অবশ্যই, বিটাটা দেখা যায় একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এবং এন কি ভ্যালু কোনো কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে টোটালটা কী হবে, এই যে ডান দিকে যে জিনিসটা সেই জিনিসটা টোটাল যে এনকে বাই ইন্টু বিটা বাই 1 বাই এন, সেটাই যে হলো কনস্ট্যান্ট। তাহলে সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, নতুন একটা কনস্ট্যান্ট হবে। এবং সেই যে কনস্ট্যান্ট হেন্স আমি কী লিখেছি, সিএ বাই সিবি টু দি পাওয়ার 1 বাই ইজিক্যাল কনস্ট্যান্ট, তাহলে সেটাই কনস্ট্যান্ট, মানে এটা একটা নান ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে আসছে, এবং এটা অ্যাসোসিয়েশন ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা মডিফাইড হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে নান্স ইকুয়েশন যে মডিফাইড ফর্ম, এটা যদি পরীক্ষার সময় বলে যে নান্স ইকুয়েশনটা ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন ক্ষেত্রে কী হবে, আদৌ অ্যাপ্লিকেবল হবে কিনা এবং কী ফর্মে নেবে, সেটা কিন্তু এই ধরনের তোমাদের বলতে হবে। তারপরে যে এই নান ডিস্ট্রিবিউশন লটা সেটা আমরা কোথায় অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন দিক আছে কিনা। অ্যাপ্লিকেশন এই যে না, প্রথমে বলি যে অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর আছে, এই যে অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর আছে। যে প্রথমেই যে অ্যাপ্লিকেশন করা হয় সেটা হচ্ছে যে সলভেন্ট এক্সট্রাকশন, অর্থাৎ এটা একটা বিশাল জিনিস, যে আমরা যে অর্গানিক লেয়ার থেকে বিভিন্ন ধরনের যে সলভেন্ট এক্সট্রাকশন করি, অ্যাকোয়াস লেয়ার থেকে অর্গানিক লেয়ারকে বার করা বা সেপারেশন করা, সেই সলভেন্ট সিস্টেমের ক্ষেত্রে নান ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লিকেবল হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এর যে বিশাল যে যে চাপটা ডিটেলস, সেটা আমরা কিন্তু পরের ক্লাসে দেখো আলোচনা করেছি, বা আরও ডিটেলস আলোচনা আমাদের করতে হবে। 2 নম্বর হচ্ছে ডিটারমিনেশন ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট অফ দি রিঅ্যাকশন, পার্টিকুলার একটা রিঅ্যাকশন পার্টিকুলার টেম্পারেচার ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট বার করা যায়, যেমন কেআই থেকে আয়োডিন যদি বিক্রিয়া করে সেখান থেকে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট বার করা যায়। এবং ডিটারমিনেশন মলিকুলার কমপ্লেক্সিটি অফ দি সলিড, অর্থাৎ এখান থেকে কোঅর্ডিনেশন নাম্বারটা বার করা যায়, যেমন একটা অ্যামোনিয়াস সাইনাইড কমপ্লেক্স হয় কপারের সাথে, সেখান থেকে সাইনাইডের যে কত কোঅর্ডিনেশন নাম্বার সেটা কিন্তু আমরা এখান থেকে বার করতে পারি। ঠিক আছে, তাহলে এই যে আমি যে পড়ালাম, তাহলে এখান থেকে আমরা কী জিনিস আজকে পড়ালাম, যে নান ডিস্ট্রিবিউশন ল কী এবং তার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, নান ডিস্ট্রিবিউশন লটা কীভাবে ডিরাইভ করা হয়, এবং সেটা কীভাবে বাস্তবে অ্যাপ্লিকেবল হয়, এবং যদি কোনো জায়গায় একটা সিস্টেম ধরো ইউজ করছো, সেখানে যদি ডিসোসিয়েশন হয়ে যায় বা অ্যাসোসিয়েশন হয়ে যায়, তার ক্ষেত্রে নান ডিস্ট্রিবিউশন লটার কী চেঞ্জ হচ্ছে, এই টোটাল যে সিস্টেমটা সেটা কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করলাম। ঠিক আছে,
তোমরা তাহলে বাড়িতে বসে মন দিয়ে এই যে একটা খাতায় নোট করে নাও, এই যে নোটটা আমি দিলাম স্পেশালি তোমাদের বিএসসি স্টুডেন্টের জন্য আমি এই নোটগুলো দিচ্ছি। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের বিএসসি যে সমস্ত ইউনিভার্সিটিতে ওই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে শুরু করে বা বাংলা মিডিয়ামে যে সমস্ত বাংলায় যে সমস্ত মিডিয়াম বলবো না, আমাদের সবই ইংলিশ মিডিয়ামেই, কিন্তু বাংলায় আমরা যারা স্টুডেন্ট আছি, বাংলা যাতে মাতৃভাষা আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলি যে নোটগুলো তোমরা কিন্তু লিখে নিও, মানে কমপ্লিট খাতায় নোট করে নেবো। কারণ এটা তোমাদের বিএসসি নোট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যখন বসবে, বিভিন্ন হায়ার এডুকেশনে যখন তোমরা যাবে, কেমিস্ট্রি নিয়ে যখন পড়াশোনা করবে বা আরও যখন পড়াশোনা করবে, তখন কিন্তু এই নোটগুলো কিন্তু খুব কাজে লাগে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাই তো এখানে একদম টোটালি তোমাদের বিএসসি নোট আমি সিম্পলভাবে দিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে তোমরা যে কোনো পরীক্ষায় মানে বিএসসি যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা বসো, তোমরা কিন্তু সেই পরীক্ষা ক্র্যাক করতে পারে যদি তোমরা সেরকম টেকনিক প্রিপারেশন নাও। ঠিক আছে, আমরা সমস্ত 10 ইয়ার্স থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সিটি কোশ্চেন অ্যান্সার আমরা এখানে তো এই ডিসকাশন করো, তোমরা কাটি ক্লাসগুলো প্রতিদিন শুনতে থাকো। হ্যাঁ, ঠিক আছে।